দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ কাল কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু ভোট করতে প্রস্তুতি সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 8 প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি, প্রার্থীদের প্রচারে অংশ নেওয়া সহ নানা অভিযোগ। নারায়ণগঞ্জের 2500-এ কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ, অস্ত্রশস্ত্র সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রপাতে 3 শ্রমিকের মৃত্যু, আহত 4 জন হাসপাতালে ভর্তি। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কাল 156 উপজেলায় ভোট হবে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মোতায়েন থাকছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্য। সোমবার সকাল থেকে 156 উপজেলার ভোট কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। দুপুরে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাঘমারা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। ওই এলাকায় পুলিশ, আনসার, র্যাব, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সহ 10 প্লাটুন বিজিবি মাঠে দায়িত্ব পালন করবে। উপজেলা পরিষদ যে নির্বাচন হচ্ছে এর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্য, ব্যাটালিয়ন আনসার, আমাদের বিজিবির সদস্য সবাই অলরেডি এখানে উপজেলায় এসে রিপোর্ট করেছেন এবং তারা স্ব কেন্দ্র ঘুরছেন। বগুড়ার দুপচাচিয়া, আদমদিঘি, কাহালুতে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে এরকম একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। কেউ যদি পেশি শক্তি খাটানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আইনের কঠোর প্রয়োগ করব। এদিকে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালার 102টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে নিকটবর্তী 61টি ভোট কেন্দ্রের ব্যালট ভোটের দিন সকালে পৌঁছানো হবে। অতি দুর্গম হওয়ায় দীঘিনালার নারায়ছড়িতে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো হয়েছে। চাঁদপুর সদর উপজেলার চরাঞ্চল, ইব্রাহিমপুর ও রাজা রাজেশ্বর ইউনিয়নে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করছে কোস্ট গার্ড। লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার 181টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সুচারুভাবে যাতে পালন করা যায় এই বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। নেত্রকোনার 3টি, রাজবাড়ীর 3টি, ঝিনাইদহের 2টি ও শরীয়তপুরের 2টি উপজেলার নির্বাচনী এলাকায় ব্যালট পেপার সহ বিভিন্ন সরঞ্জাম পাঠানো হয়। তবে বরিশালের হিজলার 19টি এবং মুলাদির 54টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বগুড়া ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছে সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার কতটি উপজেলাতে উপজেলা নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে সেখানে কেমন দেখছেন এবং এলাকাবাসী আসলে কতটুকু উৎসাহ উদ্দীপনায় এই ভোটে অংশগ্রহণ করছেন? আগামীকাল মূলত বগুড়ার কাহালু, আদমদিঘি আর দুপচাচিয়া এই 3টি উপজেলাতে নির্বাচন হবে। এলাকাবাসীদের সাথে আমি কথা বলেছি, গত কয়েকদিন ধরে আমি তাদের সাথে ভোটের অবস্থা নিয়ে জানবার জন্য চেষ্টা করছি। তবে সবাই একটা জিনিসই বলছে যে ভোটের যে পরিবেশ তাতে তারা সন্তুষ্ট, অর্থাৎ সহিংসতার কোনো কিছুই তারা আশঙ্কা করছেন না। আমি একটু আগে এই কেন্দ্রে এসেছি, এখানে এসেও যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তাদেরও ভেতরে কোনো আতঙ্ক আমি দেখতে পাইনি, বরং তারা বলেছেন যে
পরিবেশ যেটি রয়েছে সেটি একেবারেই নির্বাচনের অনুকূলে রয়েছে এবং এই রকম পরিবেশ থাকলে আগামীকাল বেশ ভালোই ভোট হবে এমনই তারা প্রত্যাশা করছেন। এখানে যে দুইটি ভবন দেখছেন মূলত এই দুইটি ভবনে দুইটি কেন্দ্র রয়েছে, একটিতে নারী এবং একটিতে পুরুষ। এখানে প্রায় 6,500-এর মতো ভোট রয়েছে এবং সেই ভোট গ্রহণকে নির্বিঘ্ন করবার জন্য ইতিমধ্যে নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন প্রিজাইডিং অফিসার এবং অন্যান্যরা তারা ইতিমধ্যেই এই দুটি কেন্দ্রকে আলাদা করে একেবারে নিরাপত্তা বেষ্টনী যেটি তৈরি করার কাজ শুরু করেছে এবং এই যে 3 উপজেলার কথা বললাম এই 3 উপজেলায় মোট 5,71,267 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 7 জন তৃতীয় লিঙ্গের লোক ভোটারও রয়েছে বলে আমরা জানতে পেরেছি। 28 জন প্রার্থীকে ভোট দেবার জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা, এবং তারা যেটি বলছেন যে প্রায় 3,000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকছে, প্রায় 9 প্লাটুন বিজিবি থাকছে 3টি উপজেলা মিলে। এর পাশাপাশি 24 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এর বাইরে সাদা পোশাকে থাকবেন, সশস্ত্র অবস্থায় থাকবেন, অর্থাৎ ভোটার এবং প্রার্থীদের নির্বিঘ্ন করার জন্য এই ভোটকে নির্বিঘ্ন করবার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সাথে কেন্দ্রকেও নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে। সব মিলে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সবগুলো কেন্দ্রেই নির্বাচনের যেসব সামগ্রী শুধু ব্যালট পেপার বাদে সবকিছু চলে এসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। তবে আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা যে ভোট গ্রহণের প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে সেখানে ব্যালট পেপার যাবে সকাল 6:30টার পর এবং 8টার আগে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার জন্য যেসব ব্যবস্থা থাকার কথা সবই রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ার কিছু এলাকায় এর আগে চরাঞ্চলে ভোট হলো, এবার এই 3টি উপজেলায় একেবারে মূল ভূখণ্ডের সাথে রয়েছে, যে কারণে নিরাপত্তার বিষয়টি তেমন খুব বেশি জটিল হবে না বলেই প্রশাসনিক কর্মকর্তারা বলছেন। জি হাসিবুর রহমান, বেশ উৎসাহ উদ্দীপনায় সেখানে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি সাথে থাকুন। এবারে আমরা যাব খাগড়াছড়িতে, সেখান থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির কতটি উপজেলা আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে কোনো দুর্গম এলাকা রয়েছে কিনা যেখানে বিশেষ প্রস্তুতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কিনা? দেখুন, খাগড়াছড়ির 3টি উপজেলাতে আগামীকালকে উপজেলা নির্বাচন, ষষ্ঠ ধাপের যে নির্বাচন, দ্বিতীয় ধাপে সেটি অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি জেলা সদর, খাগড়াছড়ি পানছড়ি এবং খাগড়াছড়ি দিঘিনালা। নির্বাচন নিয়ে আমি আপনাকে একটু সংখ্যার কথা জানিয়ে রাখি। আপনি জানেন খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় সেখানে কিন্তু এবার আওয়ামী লীগের কোনো প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে না। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং গণতান্ত্রিক ইউপিডিএফ অর্থাৎ দুটি সংগঠনের প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, যে কারণে একটা আশঙ্কা করা হচ্ছে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে যে চলমান সংঘাত রয়েছে। আপনি জানেন গত বছর থেকে শুরু করে তারা কিন্তু পাহাড়ে বেশ কিছু রাজনৈতিক সহিংসতা হয়েছিল, যেখানে আসলে আঞ্চলিক সংগঠনগুলো একে অপরকে দোষারোপ করছিল। ঠিক সেখানে কিন্তু এই পরিস্থিতিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় যে নির্বাচনটা হচ্ছে সেখানে ইউপিডিএফ এবং ইউপিডিএফ গণতান্ত্রিক এই দুটি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে কিন্তু একটু নির্বাচনকে কেন্দ্র করে একটা সহিংসতার সংখ্যা ভোটাররা করছে এবং সেই সহিংসতা নিয়ে সংখ্যা নিয়ে কিন্তু ভোটাররা তাদের ভোট প্রদানের জন্য আসবে। কারণ হচ্ছে এখানে যেহেতু অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভোটার, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আসলে কালকে নির্বাচন যে হবে পার্বত্য খাগড়াছড়ি জেলার যে 3টি উপজেলাতে সেখানে কিন্তু নির্বাচনে মানুষের যে অংশগ্রহণ সেটি বাড়বে। একই সাথে এখানে দিঘিনালা উপজেলায় এখানে ইউপিডিএফ এর একজন প্রার্থী তিনি আঞ্চলিক সংগঠনগুলো সমর্থন নিয়েছে, একই সাথে সেখানে আওয়ামী লীগের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং খাগড়াছড়ি জেলা সদর সেখানেও কিন্তু আমরা দেখছি 6 জনের মতো প্রার্থী তারা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। খাগড়াছড়ির মানে বাস্তবতা আমরা যেটা দেখছি আসলে এখানে একটা সহিংসতার সংখ্যা করা হয়েছে, যে কারণে 102টি কেন্দ্রের মধ্যে প্রশাসন 81টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে এবং এর মধ্যে মোট আমরা খবর নিয়েছি যে পুলিশের 1115 জন সদস্য নিয়োজিত থাকবে। একই সাথে সেখানে কিন্তু আনসারের যে প্রায় 1300-এর বেশি সদস্য থাকবে এবং র্যাবের 8টি গাড়ি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল দিচ্ছে এবং 21 প্লাটুন বিজিবি কিন্তু তারা নিরাপত্তা নিয়োজিত থাকবে। আমরা এই বিষয়টি নিয়ে খাগড়াছড়ি যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন জুনায়েদ কবির সহ তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা বলেছেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটি দুর্গম কেন্দ্র হওয়ার কারণে খাগড়াছড়ির
দিঘিনালার যে নারায়ণচরে কেন্দ্রটি রয়েছে সেটা অতি দুর্গম হওয়ার কারণে সেখানে কিন্তু কিছুক্ষণ আগে হেলিকপ্টারে করে নির্বাচনের যে সরঞ্জাম সেটা পৌঁছানো হয়েছে এবং 61টি কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলোতে আগামীকাল ভোর 5:30 থেকে সকাল 8টার মধ্যে কিন্তু ব্যালটগুলো পৌঁছে যাবে এবং যে সমস্ত এলাকাগুলো দুর্গম অর্থাৎ উপজেলা সদর বা জেলা সদর থেকে দূরে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আজকেই 41টা কেন্দ্রে কিন্তু ভোটের যে সরঞ্জাম এবং ব্যালট পেপার সেটাও কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। আজকে সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এখানে জেলা পুলিশের পক্ষ থেকে তারা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন যাতে সার্বিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে সেই জায়গা থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সমীর মল্লিক এবং হাসিবুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা নির্বাচনে 8 প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া সহ নানা অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সকালে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম জানান, প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং কর্মকর্তাদের বিষয়ে তদন্ত হয়। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় 8 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বদলে নতুন নিয়োজিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। আগামীকাল শিবগঞ্জ উপজেলার 166টি কেন্দ্রে ভোট হবে। এবারে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 11 প্রার্থী। এদিকে উপজেলা নির্বাচনের আগের দিন ব্রাহ্মণবাড়িয়া ও নাটোরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় 2 জন আহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়েছে। ভোরে উপজেলার শাহপুরে এই ঘটনা ঘটে। আহত এমদাদুল হক পলাশ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কায়সার ভূঁইয়া জীবনের সমর্থক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমান স্বপনের সমর্থক আব্দুল আজিজের নেতৃত্বে এই হামলা বলে দাবি তার। এই ঘটনায় 1 জনকে আটক করা হয়েছে। এদিকে নাটোরের বাগাতিপাড়ায় চেয়ারম্যান প্রার্থী SM জাহাঙ্গীর হোসেনের এক সমর্থকের বাড়িতে হামলা হয়েছে। মধ্যরাতে এই ঘটনায় গুরুতর আহত শহীদুল ইসলাম নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে গ্রেফতার নীলফামারীর সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপুকে জামিন দিয়েছে আদালত। দুপুরে জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক শাহিন কবির শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। গত 17 মে সৈয়দপুর পৌর শহরের তুলসীরাম সড়কে নিজ প্রতীক জীবন্ত ঘোড়া নিয়ে প্রচার চালান দীপু। এ ঘটনায় তাকে 40,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে এই আদেশ মানতে অস্বীকৃতি জানালে তাকে গ্রেফতার করে পুলিশ। সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন এই প্রার্থী। নারায়ণগঞ্জের 2,500-এ এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে 2,500-এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব 11-এর একটি দল। সকালে সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, গ্রেফতার করা আবদুল্লাহ নেতৃত্বে গেল 15 মে রাতে 2,500 একটি বাড়িতে ডাকাতি শেষে ওই বাড়ির এক কিশোরীকে ধর্ষণ করে সন্ত্রাসীরা। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি শুটার গান ও দেশীয় অস্ত্র। চক্রটি রিকশা সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। তাদের বাকিদের ধরতে অভিযান চলছে। তারা প্রায় 1 বছরের অধিক কাল ধরে এই সকল ধরনের কাজ, চুরি, ডাকাতি, ছিনতাই এর কাজে তারা লিপ্ত ছিল। গ্রেফতারকৃত দলনেতা আব্দুল্লাহ সহযোগী যে আব্দুল মতিন, তার বিরুদ্ধে 3টি মামলা, অপর যে 2 জন আসামি আয়নাল এবং চানমিয়া, তাদের নামেও একাধিক মামলা রয়েছে। সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বজ্রপাতে 3 বালি উত্তোলনকারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 4 শ্রমিক। এখন পর্যন্ত নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছিল। বেলা 11:30টার দিকে শুরু হয় বজ্রবৃষ্টি। এ সময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে শ্রমিকেরা বালি উত্তোলনের কাজে ব্যস্ত ছিল। বজ্রপাতে বালি উত্তোলনকারী শ্রমিকদের 2 জন ঘটনাস্থলে মারা যান। আহত 5 জনকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান আরও 1 শ্রমিক। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজের 5 দিন পার হলেও কোনো হদিস মেলেনি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের। এই অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। দর্শনা চেকপোস্ট দিয়ে 11 মে ভারতে যান আনোয়ারুল। উত্তর 24 পরগনা জেলার বরাহনগর মণ্ডলপাড়ায় পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন।
13 মে সকালে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। স্থানীয় একটি পার্ক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে ওঠেন। বলে যান সন্ধ্যায় বাড়ি ফিরে খাবেন। আনোয়ারুলের বাবা আব্দুর রউফ জানান এরপর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যার বাড়িতে উঠেছিলেন সেই গোপাল বিশ্বাস এই ঘটনায় বরাহনগর থানাতে শনিবার একটি জিডি করেছেন। মহোদয় ইন্ডিয়ায় গেছিল চিকিৎসার জন্য, হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য আমরা খুবই দুঃখিত। আমরা নেতাকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী আমরা সবাই উদ্বিগ্ন। কালীগঞ্জবাসী আমরা সবাই তার জন্য দুঃখিত। তাকে কালীগঞ্জে আবার ফিরিয়ে দেওয়া হোক। নাটোরের বড়াই গ্রামে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে উপজেলার সোনাবাজু গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায় গত 16 মে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপ থেকে শনাক্ত করা হয় নিহত নারীর পরিচয়। পরে নিহত নাহার বেগমের ভাই বাদী হয়ে মামলা দায়েরের পর শুরু হয় অভিযান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাবাজু গ্রাম থেকে অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। রাজশাহী নগরীতে 8টি ফ্লাইওভার তৈরিতে ব্যয় হচ্ছে 821 কোটি 93 লাখ টাকা। তবে একের পর এক উড়াল সড়ক নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন খোদ নগরবাসীর। কর্তৃপক্ষ বলছে যানজট মোকাবেলার লক্ষ্যে এসব প্রকল্প। ব্যয়বহুল প্রকল্প নেওয়ার আগে সঠিকভাবে প্রয়োজনীয়তা যাচাইয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। সবুজের সমারোহ আর পরিচ্ছন্নতার জন্য রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি। 96 বর্গ কিলোমিটার আয়তনের শহরে একের পর এক নির্মাণ হচ্ছে ফ্লাইওভার। এরই মধ্যে 3টি খুলে দেওয়া হয়েছে, চলছে বাকি 5টির নির্মাণ কাজ। শহরের পূর্ব প্রান্তে নির্মিত 3 ফ্লাইওভার খুলে দেওয়ার পর বছর পেরোলেও চলাচলে আগ্রহ নেই নগরবাসীর। নতুন আরও ফ্লাইওভার তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তাদের। এখানে ফ্লাইওভারের কোনো ইফেক্টিভ ইউজেস যেটা বলি বা প্রয়োজনীয়তা যদি আমরা বলি বা এরকম কোনো কিছু অন্তত আমার জানা মতে বা আমার দেখা মতে এই প্রয়োজনীয়তা একেবারেই নাই। আমি মনে করি যে ওটার থেকে সহজ রাস্তা আছে, যার কারণে এটা ইউজ হয় না। ফ্লাইওভারে উঠলে আমাকে ওই দিক দিয়ে ঘুরে আসতে হচ্ছে, আর নিচে এখানে পকেট গেট আছে, দিক দিয়ে আমি ঢুকে যেতে পারছি। এই জন্য যখন এখান থেকে আসছি তখন ফ্লাইওভার লাগছে না। প্রকল্প পরিচালক বলছেন যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে নগরীকে যানজট মুক্ত রাখাই লক্ষ্য। 2-1 বছরের ভিতরে এটা সুফল হয়তো ওইরকম ভাবে মনে হবে না, কিন্তু আমরা আশা করি যে এটা 5-7-8 বছরের মধ্যেই এই ফ্লাইওভারগুলো একটি কার্যকর অবস্থায় যাবে এবং তখন মানুষ কিন্তু এটার সুফল পাবে। এ ধরনের প্রকল্প নেয়ার আগে আরও বেশি যাচাই বাছাই এবং সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। আমার আশেপাশে যে চিন্তা ভাবনাগুলো যদি আমরা সাকসেসফুল করতে চাই, আমার এই ইঞ্জিনিয়ারিং সেকশনটা শুধুমাত্র মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং না, সব সিটি কর্পোরেশনের সিভিল ইঞ্জিনিয়ারিং সেকশনটাকে ডাইনামিক করতে হবে। নগর অবকাঠামো উন্নয়নে 2019 সালে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ পায় রাজশাহী সিটি কর্পোরেশন। রিকশা আর ইজি বাইকের শহরে বাস্তবায়িত হচ্ছে একের পর এক ফ্লাইওভার প্রকল্প। 100 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই ফ্লাইওভারটি খুব একটা কাজে আসছে না স্থানীয়দের। স্থানীয়রা বলছেন গড়ে 20টিও যানবাহন চলাচল করে না এই ফ্লাইওভার দিয়ে। বিশ্লেষকরা বলছেন এটি অপরিকল্পিত নগরায়নের ফল। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে উপজেলার ঢাপর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে একটি বাড়িতে চুরি করতে যায় যুবক রিয়াজ ফকির। টের পেয়ে রিয়াজকে গণপিটুনি দেয় এলাকাবাসী। গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ বলছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকাল 9:00 দিকে আমার কাছে তথ্য আসে যে নলছিটি দানাতির প্রতাপ এলাকায় একটি চোর গণপিটুনিতে মারা গিয়েছে, তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেই প্রেক্ষিতে আমি থানার অফিসার হসপিটালে প্রেরণ করি। লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে, লাশ ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে লোটো বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রেমি। এ সময় লোটো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর তীব্র তাপদাহের প্রধান কারণ দেশে সবুজায়ন কমে যাওয়া। সৌন্দর্য বর্ধনের নামে বিভিন্ন স্থানে গাছ কাটা হচ্ছে, যে কারণে বায়ুমণ্ডলে অক্সিজেন ও জলীয় বাষ্প কমে বাড়ছে তাপমাত্রা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে 18,000 গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এখন শতাধিক দালালের নিয়ন্ত্রণে। একাধিকবার অভিযান চালিয়ে দমন করা যাচ্ছে না এসব দালালদের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত সক্ষমতা না থাকার সুযোগ নিচ্ছে দালালরা, আর পুলিশ দুষছে প্রচলিত আইন ব্যবস্থাকে। দালালের দৌরাত্ম্যে অসহায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও এর রোগীরা। দালাল নির্মূলে গত 30 এপ্রিল যৌথ বাহিনীর অভিযানে 25 দালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই ছিল এই হাসপাতালের চুক্তিভিত্তিক চাকরিচ্যুতরা। অধিকাংশ সদস্যরাই এখানে পুরানো স্টাফ হিসেবে ছিলেন। তাদের বিভিন্ন অনিয়ম বা অনৈতিকতার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখান থেকে, এবং তারা বর্তমানে এই পেশার সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজগুলো করছেন। তবে গ্রেপ্তার করে দালাল দমন করা যায়নি। জরিমানা দিয়ে শাস্তি ভোগ করে দালালরা ফিরছেন আবারও আগের স্বভাবে। ওরা করে কি, রুগী ধরে রুগীর নাম্বারটা ওরা করে দেয়, মানে অফ করে দেয় এবং বাইলেন্ট করে দেয়, যে রুগীটার ফোন না দিতে পারে। এদের পিছনে আসলে আমাদের যারা ডায়াগনস্টিক ব্যবসায়ী এবং কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, এবং প্রশাসনেরও কতিপয় লোকজন এদের কাছ থেকে মাসিক মাসহারার বিনিময়ে এদেরকে সাপোর্ট করে যাচ্ছে। হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্যরা জানান, সীমিত ক্ষমতায় দালালের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সক্ষমতার বেশি রোগী আসার সুযোগ নিচ্ছে দালালরা। এককভাবে আমার আনসারে দেয়, দালাল নির্মূলের দায়িত্বটা দেওয়া হয়তো তাহলে ঠিকই দালাল ধরা পড়ত। হাসপাতালের কাছাকাছি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল গড়ে উঠছে, যেগুলো থাকার কারণে সেখান থেকে বিভিন্ন লোকজন এসে হাসপাতালে এই কাজগুলোকে আমাদের এখানে ঢুকে এবং বিভিন্নভাবে হয়রানি শিকার হয় রোগীরা। বারবার অভিযান চালিয়েও কেন দালাল দমন হচ্ছে না, এমন প্রশ্নে পুলিশ দুষছেন প্রচলিত দালাল নির্মূল আইনকে। আমাদের প্রচলিত যে আইন আছে সেখানে এই দালাল বা এদের যে কাজগুলা, এই কাজগুলার যে প্রসিকিউশনটা সে খুব উইক। 200 টাকা বা 300 টাকা জরিমানা দিলে সাথে সাথে তারা জামিন পেয়ে যায়। হাসপাতালের দালাল নির্মূলে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার মেরিন ড্রাইভ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি আব্দুল আমিনকে 7 লাখ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব। গতরাতে উখিয়ার জালিয়া পালং মেরিন ড্রাইভের পাটুয়ারটাইক এলাকা থেকে 3 সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 15 এর উপ অধিনায়ক মেজর শরীফুল আহসান। তিনি জানান, আটক গাড়িটিতে সড়ক ও জনপদ অধিদপ্তরের লোগো লাগানো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে ইয়াবা কারবারিরা এই পন্থা অবলম্বন করেছিল বলে জানায় র্যাব। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেখানে আমরা যে কুখ্যাত মাদক কারবারি আব্দুল আমিনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ ইয়াবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে বিচের নির্দিষ্ট একটি অংশ শৃঙ্খলার মধ্যে আনতে 16টি পরিকল্পনা নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের সুবিধা ও নিরাপত্তায় বাস্তবায়ন হবে নানা কার্যক্রম। একপাশে সমুদ্র আর তার পার ঘেঁষে বঙ্গবন্ধু টানেল, তবে পরিকল্পনার অভাবে এই পর্যটন এলাকা দিন দিন আকর্ষণ হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি গঠন করা হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের জন্য টয়লেট, চেঞ্জিং রুম এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সহ 16 ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এই কমিটি। পাশাপাশি সৈকতের দক্ষিণ প্রান্তে সৌন্দর্য নষ্ট করছে এমন 32টি অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হবে। বিদেশি পর্যটকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে জায়গায় যারা রয়েছে তাদেরকে এই সমুদ্রের পাড় থেকে কান্ট্রি সাইডে নিয়ে এসে পুনর্বিন্যস্ত করা। তো আমরা এই মুহূর্তে কাউকে উচ্ছেদে বা অন্য কোনো কার্যক্রমে যাচ্ছি না। আমরা এখানে যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বীজ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই।
পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে এখন প্রায় 1000 অস্থায়ী দোকান, এছাড়া বিভিন্ন ভ্যান ও ছোট গাড়ি আছে আরও অন্তত 1500। এসব দোকানপাটও ধাপে ধাপে পরিকল্পনা মাফিক স্থানান্তর করা হবে। তবে সরিয়ে নেওয়ার সময় যথাযথ যাচাই বাছাই করার অনুরোধ দোকান মালিকদের। ওরা যদি সেটিং করে দোকানটা বসাই দেয়, যদি এক জায়গায় আনে সবগুলো দোকান যা আছে একটা সুন্দরভাবে বসাই দেয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। অরিজিনাল দোকান্দার ব্যবসা বাণিজ্য করেছে তাদেরকে একটু আগে বসানো হোক, এবং যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে যেন ক্ষতি না করে, এইসবগুলো দেখবে আর কি সরকার। সব দোকান যদি এক সেম হয়, এক কোয়ালিটিতে হয়, জিনিসটা আরও সুন্দর হবে, পরিবেশটা দর্শনার্থী আয়সা এখান থেকে উপভোগ করতে পারবে সাগর পার। আগামী কোরবানি ঈদের আগেই সৈকতের সৌন্দর্য বর্ধনের এই কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।